আজ আপনাদের নিয়ে আসলাম অফবিট উড়িষ্যায় জঙ্গলের ভেতর এক রাজপ্রাসাদ ঘোরাতে। কলকাতা থেকে সকালে ট্রেনে করে পৌঁছে গেলাম কটক। আজকের গন্তব্য ওড়িশার ঘন জঙ্গলের ভেতরে এক রয়্যাল প্যালেসে। গল্পতে আছে প্যালেসের এলাহি থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স। শুধু তাই নয়, থাকবে জঙ্গলের ভেতরে অ্যাডভেঞ্চার আর অ্যানিমাল সাইটিং। তাছাড়া প্যালেসের পৌঁছানোর পথে রাস্তায় কি দেখলাম, কি খেলাম, সবকিছু মিলিয়ে একটা জমজমাট ব্লগ। তাহলে পপকর্ন নিয়ে বসে পড়ুন, গল্পের গাড়ি ছুটলো বলে। সকাল সকাল পৌঁছে গেছি হাওড়া স্টেশন। প্ল্যান হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত ধরা। তবে আমরা পুরী যাচ্ছি না, আমরা যাচ্ছি কটক। কটকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব জানতে পারবেন এই ব্লগে। তাই সঙ্গে থাকুন, চোখ রাখুন। ঘড়ির কাঁটায় ঠিক 6টা 10। হাওড়া থেকে হাওড়া পুরী বন্দে ভারত একদম অন টাইম ছেড়ে দিল। কটকের দূরত্ব 412 কিলোমিটার। কটক পৌঁছানোর স্কেডিউল টাইম হচ্ছে সকাল 10টা 50। এর মাঝখানে আছে 4টে স্টেশন, যেমন খড়গপুর, বালেশ্বর, ভদ্রক আর যাজপুর। এবার আইআরসিটিসির খাবার বুক করে নিন, তার কারণ আইআরসিটিসির খাবার খেয়ে বোর হয়ে গেছি। আর খাবার সেই একই রকম, কোনো ভ্যারাইটি নেই। তাছাড়া কোয়ালিটিও প্রচণ্ড ড্রপ করে গেছে। তাই যখন ট্রেন জার্নিতে বেরোই, এখন থাকে এরকম ফ্লাস্কে কফি, তার সঙ্গে থাকে বিস্কিট আর কেক। তবে যদি আমাদের হাওড়া পুরী বন্দে ভারতের ডিটেল ব্লগ দেখতে হয়, তাহলে ওপরের আই বাটনে ক্লিক করলে সেই ব্লগ পেয়ে যাবেন। তবে এখন দেখবেন না, পরে দেখবেন। এখন দেখুন আমরা কোথায় যাচ্ছি। অবশেষে পৌঁছলাম কটক। বন্দে ভারত 8 ঘন্টা লেট করেছে। কটক স্টেশনের বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। এখন প্ল্যান হচ্ছে কটক থেকে গাড়ি পথে পৌঁছে যাবো 45 কিলোমিটার দূরে ভেঙ্কানাল ফরেস্ট। ভেঙ্কানাল ফরেস্টের মাঝখানে রয়েছে এক রাজ পরিবারের রাজপ্রাসাদ, যাদের নিমন্ত্রণ রক্ষা করতে আজ আমাদের সফর। আমাদের গাড়ি ছুটে চলেছে মহানদীর ওপরে মধুসূদন ব্রিজ দিয়ে। 2018 সালের 1 এপ্রিলে এই ব্রিজ খোলে, যা কটক আর ঢেঙ্কানালের মধ্যে 16 কিলোমিটারের দূরত্ব কমিয়ে দেয়। মহানদী ক্রস করে একটা জায়গা পেলাম যেখানে দহিবড়া আলুদম বিক্রি হচ্ছে। উড়িষ্যার স্ট্রিট ফুড ব্রেকফাস্টে সবচেয়ে পপুলার খাওয়া হলো দহিবড়া আলুদম। আমি তো সারা জীবন দহিবড়া আলুদমকে আলাদা প্রিপারেশন হিসেবে খেয়ে এসেছি। ওড়িশাতে এই খাবারের একটা অদ্ভুত সুন্দর মেলবন্ধন পাওয়া যায়। দইবড়ার উপরে দেওয়া হলো আলুদম আর ঘুগনি, ওপর থেকে কুচো পেঁয়াজ আর ঝুরি ভাজা দিয়ে সার্ভ করা হলো। বেশ ভালো খেতে কিন্তু। দইবড়ার টক, সঙ্গে আলুদমের ঝাল, তার মধ্যে পেঁয়াজ আর ঝুরি ভাজার ক্রাঞ্চিনেস। এক পোর্শন যা দিয়েছে একজনের জন্য এনাফ। দাম নিল 50 টাকা। কটকের দইবড়া আমি কিন্তু প্রথমবার খাচ্ছি। তবে উড়িষ্যাতে, পুরীতে আমি এর থেকেও ভালো দহিবড়া আলুদম খেয়েছিলাম, যার ব্লগ আপনি ওপরে আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবেন। এখানেও স্বাদ খুব একটা খারাপ না, চলে যায়। তবে আমি বলবো, আমার কিন্তু ওই পুরীর ফ্লেভারটাকে কিন্তু আমি অনেকটা এগিয়ে রাখবো। যাই হোক, এই দোকান খোলে প্রত্যেকদিন সকাল 9টায় আর খোলা থাকে দুপুর 2টা পর্যন্ত। এটা ওই ব্রেকফাস্ট লাঞ্চে পরে এসব দোকান বন্ধ হয়ে যায়। আর এর লোকেশন আমি গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আর সবচেয়ে ভালো জিনিস হলো, খাবার শেষে আপনাকে এরকম দইয়ের জল দেবে, যেটা কমপ্লিমেন্টারি। এর মধ্যে থাকে বিট নুন, কালো সর্ষে, কারি পাতা আর একটু কিছু মশলা। দেখবেন খেতে খুব ভালো, আর এটা শরীরটাকে ঠান্ডা করে। আর আপনি যেটা খেলেন সেটাকে ওয়াশ ডাউন করতে সাহায্য করবে। বন্দে ভারতে ব্রেকফাস্ট করিনি বলে তাই অনেকটা খিদে পেয়ে গেছিল, আর ট্রেন তো লেট করেছিল। এই সময়টা, এখন তো প্রায় দুপুর 12টা, এই সময় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করা মানে ভাবা যায় না। মানে প্রচন্ড গরম, মানে পাগলের মতো গরম।
কোনো মতে প্রাণ বাঁচিয়ে গাড়ির ভেতরে এসিতে ঢুকলাম। এবার আর কোথাও দাঁড়াবো না, বা স্ট্রেট টু আওয়ার ডেস্টিনেশন। জঙ্গলে ঢোকার সাথেই কিছু দূর এগিয়ে পেলাম বনদেবীর মন্দির। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর। এই রাস্তা দিয়ে হাতি চলাচল করে, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাবো আমাদের গন্তব্যে, জাস্ট ঢিলছোড়া দূরত্বে। এক ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য ঢেঙ্কানাল ফরেস্টের মাঝখানে গজলক্ষ্মী প্যালেস। এই প্যালেসটা দেখে কোন বেঙ্গলি মুভির কথা মনে পড়ছে দেখি আপনাদের মগজাস্ত্র ব্যবহার করে উত্তরটা খুঁজে পান কিনা, আর যদি উত্তরটা খুঁজে পান তাহলে কমেন্টে জানাবেন। এই প্যালেসে আমাদের হোস্ট হলেন কুমার সাহেব জিতেন্দ্র প্রতাপ সিং দেও ওরফে জেপি, আর কুমার রানী নবনীতা সিং দেও। এই সেই ফেমাস গাড়ি বারান্দা। আশা করি এইটা দেখে আপনারা বুঝে গেছেন আমি কোথায় এসেছি। যদি এরপরও বুঝতে না পারেন তাহলে মশাই আপনাকে কাল্টিভেট করতে হচ্ছে। পৌঁছানোর সঙ্গে সঙ্গে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্ক। আমার মনে হচ্ছে এটা আমপোড়ার শরবত, তার মধ্যে দেওয়া পুদিনা পাতা আর ভাজা জিরের গুঁড়ো। আহ, অসাধারণ। ভেবেছিলাম যেটা আমপোড়ার শরবত এক্স্যাক্টলি তাই, আর এত রিফ্রেশিং, এক চুমুকেই এতক্ষণের লং জার্নির ধকল হারিয়ে গেল। এইবার চলুন আপনাদের আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। প্যালেসে আমাদের এসি সুইট রুম দেওয়া হয়েছে। রুমে ঢোকার সাথে পেলাম হিউজ লিভিং এরিয়া, যাতে মিনিমালিস্টিক ডিজাইন। বেডরুমে ঢুকে দেখি শ্বেত পাথরের বিছানা, মনে হচ্ছে কোনো মুভির সেটে চলে এসেছি। যেহেতু আমরা 4 জন আছি তাই একটা এক্সট্রা ক্যাম্প বেড দেওয়া ছিল। পুরোনো দিনের রুমের উঁচু সিলিং আর লোহার কড়িবর্গা। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আর গরম জলের ব্যবস্থা আছে। স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, এবার পেয়েছে প্রচণ্ড খিদে। যাচ্ছি প্যালেসের ফার্স্ট ফ্লোরে, যেখানে আমাদের লাঞ্চ অ্যারেঞ্জ করা হয়েছে। খুব এক্সাইটেড জানতে যে মেনুতে কি আছে। দু সালে সন্দীপ রায় রয়্যাল বেঙ্গল রহস্য শুটিং এই প্যালেসেই করে। শুধু এই প্যালেসে নয়, প্যালেসের সারাউন্ডিংয়ে জঙ্গল আছে, সেখানেও অনেক কটা সিন শুটিং হয়। এইবার আমি এই ভ্লগে যে কটা জায়গা দেখাবো তার কিছু রেফারেন্স আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমি এখন যেখানে দাঁড়িয়ে, এটা হচ্ছে প্যালেসের জাইগান্টিক ডাইনিং রুম। এই রুমে কিন্তু রয়্যাল বেঙ্গল রহস্য কিছু সিন শ্যুট করা হয়েছিল, তবে তখন রুমের ডেকরগুলোকে রিঅ্যারেঞ্জ করা হয়েছিল। যে যাই হোক, এই রুমে কিন্তু প্রচুর ইন্টারেস্টিং আর্টিফ্যাক্টস আছে। তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা আমার লেগেছে সেটা আপনাদের সামনে একটু পরেই আনছি। আমার হাতে রয়েছে 100 বছরের বেশি পুরনো জার্মানির বেক্স বিয়ার। বিয়ারের বোতল কিন্তু এখনো খোলা হয়নি। অবভিয়াসলি ভেতরে বিয়ার আর ভালো নেই, এক্সপায়ার করে গেছে, তবে এই বোতলটার কিন্তু একটা ভিন্টেজ ভ্যালু আছে। আমার প্রচণ্ড ইন্টারেস্টিং লাগলো। ঢেঙ্কানালে যা গরম তাতে কিন্তু প্রাণ পুরো ওষ্ঠাগত। আর টেবিলে চলে এসছে অথেন্টিক উড়িয়া কুজিন পাখাল, বা যাকে আমরা বলি পান্তা ভাত। এই গরমে শরীর ঠান্ডা রাখার সবচেয়ে বেস্ট খাবার। এখানে পাখাল দইয়ের জলে সার্ভ করেছে, আর তার মধ্যে আছে লেবু পাতা। আর পাখাল থালিতে আরো 6 রকমের আইটেম। পান্তা ভাতের মধ্যে লেবু পাতা চটকানোর জন্য একটা ফ্রেশ ফ্লেভার আসছে। আজকালকার প্রেজেন্ট জেনারেশনে এইসব খাবার একদম পপুলার নয়, তবে মা ঠাকুমাকে দেখতাম গরমকালে এরকম পান্তা ভাত বানাতো। অবিভক্ত বাংলার মধ্যে এককালে উড়িষ্যাও আসতো, তাই পাখাল বা পান্তা ভাত একদম অথেন্টিক, খুব পুরনো খাবার। পাখাল থালিতে সঙ্গে আছে বড়ি ভাজা।
পাখালের মধ্যে বড়ি ভাজা ক্রাশ করে দিলে একটা দারুণ ক্রাঞ্চি টেক্সচার আসে। থালিতে আছে মোরিঙ্গা লিভস, যেটা হচ্ছে সুপারফুড, আমরা যাকে বলি সজনে পাতা। থালিতে আছে সরু সরু করে কাটা পটল ভাজা। পটল ভাজাকে অনেকবার দেখেছি, এরকম সরু সরু করে কাটা পটল ভাজা আগে দেখিনি। পটল কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, তবে এখানে ট্রাই করে আমি দেখব। শুধু এক্সপিরিয়েন্সটা বুঝুন, লেবু পাতার ফ্রেশ ফ্লেভার আর পটলের বীজে ক্রাঞ্চিনেস, মানে কাটাক কাটাক করে মুখের ভেতরে ফাটছে এক একটা বীজ। দারুণ কিন্তু, মানে এক্সপিরিয়েন্স আমার দারুণ। যদিও পটল ভাজা খুব একটা ভালোবাসি না, কিন্তু এই টোটাল এক্সপিরিয়েন্সটা আমার দারুণ লাগছে। এবার যাব থালির নেক্সট আইটেমে, সেটা হলো আলু চোখা। এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আলু চোখাটা। কি বলুন তো, একদম ফুচকার যে আলু মাখা হয় না, এক্স্যাক্টলি তেমন খেতে হয়েছে। আমার সামনে টেবিলে রয়েছে পাখালের ননভেজ থালি, তাই থালিতে নেক্সট আইটেম হচ্ছে চিংড়ি ফ্রাই, অর্থাৎ চিংড়ি ফ্রাই, চিল্কার চিংড়ি, যেটাকে কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে ফ্রাই করা হয়েছে। জিনিস শুধু বলছি, সেটা ইমাজিন করুন। চিংড়ি মাছ সর্ষের তেল দিয়ে ভাজার জন্য সর্ষের তেলের শার্পনেস, পাখালে লেবু পাতা ফ্রেশনেস, আর চিংড়ি মাছের ফ্লেভার। এবার শুধু ভাবুন কম্বিনেশনটা কেমন হবে। আমি তো বলে বোঝাতে পারছি না, আমি এক্সপিরিয়েন্স করছি, আপনারা ভাবুন। থালির আইটেমের লাস্ট বাট নট দ্য লিস্ট, আম ছেঁচা। এটা আমি ভাতের সঙ্গে খাচ্ছি না, এটা আমি এমনি খাচ্ছি। তার কারণ হচ্ছে এই ডিশের যে ফ্লেভারটা আমি এক্সপিরিয়েন্স করতে চলেছি, সেটা ভাত দিয়ে না খেয়ে অ্যাজ আ প্যালেট ক্লিনজার ওটা আমার বেশি ভালো লাগবে। এর মধ্যে আছে আম থেতো করে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভাজা মশলা আর ধনেপাতা দিয়ে মিক্স করা হয়েছে। অসম্ভব সুন্দর হতে চলেছে, বুঝতেই পারছি। কিছু খাবার না খেয়ে বোঝা যায় আমি ফ্লেভারটা কি এক্সপেক্ট করব। আম ছেঁচার ব্যাপারে আমি কিন্তু একেবারেই ভুল নই, ঠিক যেরকম ভেবেছিলাম একদম সেরকম। বেশ ঝালঝাল আছে কিন্তু। আলু চোখা আমি ইন্টেনশনালি পান্তা ভাত দিয়ে না খেয়ে এমনি খাচ্ছি, কারণ এর মধ্যে যে ফ্লেভার কম্বিনেশনটা আছে ওটা আমি এমনি খেলে এনজয় করব। এর মধ্যে দেওয়া আছে লেবুর রস, তার সঙ্গে ধনেপাতা আর পেঁয়াজ, আর দিয়েছে একটু কাঁচা লঙ্কা। অসম্ভব সুন্দর লাগছে। আমার নাম হচ্ছে কুমার সাহেব জেপি সিংদিও। I belong to the royal family of ঢেঙ্কানাল, and this is গজলক্ষ্মী প্যালেস। আমার দাদু ছিলেন 3 নম্বর ভাই মহারাজা ঢেঙ্কানালের। উনি এই বাড়িটা বানিয়েছেন। এখানে হাজার হাজার একরের প্রপার্টি, জঙ্গল আর আমের বাগান, কাজু বাগান সব আছে। উনি 2 বছর জন্য ইউরোপ গেছিলেন, ওখানে আইডিয়া নিয়ে এই আর্ট ডেকোর প্যালেসটা বানিয়েছেন এখানে। উনি হচ্ছেন পিসি সরকারের বন্ধু, একসঙ্গে গেছিলেন লন্ডন। তারপরে যখন এটা বানালেন তখন এখানে বাঘ ছিল, প্রচণ্ড জন্তু জানোয়ার ছিল। এখন হাতি, প্রচুর জানোয়ার আছে, কিন্তু বাঘ আর কেন্দুয়া এগুলো নেই। অ্যান্ড দিস ইজ আ বার্ড লাভার্স প্যারাডাইস। প্রচুর জন্তু আছে, আর পুরো ডেন্স ফরেস্টের ভিতরে একটাই প্যালেস, যেটা উড়িষ্যাতে ইনসাইড দ্য ন্যাচুরাল হ্যাবিট্যাট। হেভি লাঞ্চের পরে আমরা বেরিয়েছি জঙ্গল ভ্রমণ করতে। সামনে আছে একটা ওয়াচ টাওয়ার, সেটাই যাচ্ছি। আমাকে বলা হলো ওখান থেকে অনেক রকম ওয়াইল্ড লাইফ ভিউইং করা যায়। আর আমরা যেখান দিয়ে হাঁটছি এটা হচ্ছে একটা ঘন আম বাগান, প্রচুর আম গাছ চারদিকে। এখন মে মাসের পিক সামার, তাই প্রচুর আম গাছে, আর বাদর আসে এই আমগুলোকে খেতে। তাছাড়া হাতিও আসে আম খেতে। দেখা যাক যদি হাতির দর্শন পাই। আর এটা সেই জঙ্গল
যেটা রয়্যাল বেঙ্গল রহস্য সিনেমায় দেখানো হয়েছিল, সত্যজিৎ রায়ের থ্রি মাস্কেটিয়ার্স বেরিয়েছিল মানুষ খেকো বাঘের সন্ধানে। আমার পেছনে রয়েছে 6 ফিট উঁচু উইয়ের ঢিবি। ভাবা যায় এত লম্বা উইয়ের ঢিবি আমি আগে কোথাও দেখিনি। 1-2 ফুট দেখেছিলাম, বাট 6 ফুট হাইট ইজ আ হিউজ থিং। উইয়ের ঢিবির পাশে একটা ঢিবির খণ্ড খুঁজে পেলাম। ভেতরটা দেখুন কি সুন্দর ডাইসেকশন। ওই দেখুন আমার পেছনে কতগুলো বিশাল বিশাল কাঁঠাল ঝুলছে। এটা শুধু আম বাগান না, এটা কাঁঠাল বাগানও। বাদর আসে আম খেতে আর হাতি আসে কাঁঠাল খেতে। তাই জন্য স্পেশালি সামার সিজনে বাদর আর হাতির প্রচণ্ড দৌরাত্ম্য। আমি এখন যেখানে দাঁড়িয়ে, এটা হচ্ছে জামরুল বাগান। গাছ থেকে একটা জামরুলের থোকা পারলাম, আর তার মধ্যে দেখি একটা জামরুলে বাদরের দাঁত বসানো, মানে কামড় দিয়ে অর্ধেক খেয়ে চলে গেছে। জঙ্গলে ট্রেক করতে করতে আমরা একদম জলাশয়ের ধারে চলে এসেছি। এইখানেই সূর্য ডোবার পরে জন্তু জানোয়ার আসে জল খেতে। আমরা একদম জলের ধারে দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচুর অ্যানিমালসের ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছি। আর জঙ্গলে ঘুরতে এসে যদি এরকম 4x4 জিপ থাকে তাহলে তো কথাই নেই, মানে অ্যাডভেঞ্চার টু ইজ বেস্ট। আর দেখবেন গাড়ির ভেতরে কি আছে, চলুন দেখাচ্ছি। দেখুন আমার তো বন্দুকের লাইসেন্স নেই, তাই আমি এটাতে টাচ করতে পারি না। কিন্তু যারা জঙ্গলের রেঞ্জার বা এই এস্টেটে যারা রয়্যাল ফ্যামিলি মেম্বার, তারা কিন্তু এই বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, তাদের কাছে লাইসেন্স আছে। অ্যান্ড দিস ইজ ফর দিস এস্টেট অ্যান্ড ফর দেয়ার ওন সেফটি। আমি পৌঁছে গেছি জঙ্গলের ভেতরে এই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। এটা যদি পুরোপুরি কনস্ট্রাকশন হয়ে যায়, এখানে কিন্তু ফুল ফ্লেজেড অ্যাকোমোডেশনের অপশন থাকবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস। আমি এখন ওয়াচ টাওয়ারের ছাদে। আচ্ছা, একটা জিনিস আপনি নিশ্চয়ই নোটিস করেছেন, আমি কিন্তু খুব আস্তে কথা বলছি। তার কারণ হচ্ছে জঙ্গলের নিয়ম, আপনাকে খুব আস্তে কথা বলতে হয়। জন্তু জানোয়ারের কান কিন্তু খুব শার্প হয়। ওরা যদি মানুষের প্রেজেন্স বুঝতে পারে বা আওয়াজ পায়, তাহলে কিন্তু ওরা জল খেতে আসবে না বা আপনাকে দর্শন দেবে না। তারপরেও কোনো গ্যারান্টি নেই, বাট এইগুলো মানে জঙ্গলের বেসিক এটিকেটসের মধ্যে আসে। যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে, তাহলে ওয়াচ টাওয়ারের ছাদ থেকে পাশে জলাশয়ে বন্যপ্রাণীর দর্শন মিলতে পারে। এরা বিকেলে এখানে জল খেতে আসে। একদম আস্তে কথা বলছি, সামনে একটা অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছি। ক্যামেরাটা জুম করে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দিনের শেষে এমন ভিউ দেখতে পাবো ভাবতে পারিনি। অসাধারণ এক্সপিরিয়েন্স। এক পাল হাতি জল খাচ্ছে আর স্নান করছে। গজলক্ষ্মী প্যালেসে আসার উদ্দেশ্য 100% সফল। আজকের ডিনারের মেনু বেশ সিম্পল, কিন্তু আমার মনে লেগেছে। ফর এক্সাম্পল, স্প্রেডে আছে স্মোকড পনির, জংলি আলু আর মশলা চিকেন, আর এগুলোকে খাবো গরম গরম রুটি দিয়ে। জংলি আলুটা ঘিতে ভাজা হয়েছে, তার মধ্যে পেঁয়াজ আর মাথানিয়া মির্চ, আর কিচ্ছু নেই। হয়তো কিছু বেসিক মশলা অবভিয়াসলি আছে, মানে হাই ফাই এলাবোরেট কিছু প্রিপারেশন নয়। কি দারুণ লাগছে না খেতে, গরম গরম রুটির সাথে, কি বলবো। স্মোকড পনির প্রিপারেশনটা আমাকে কিন্তু প্রচণ্ড সারপ্রাইজ করলো। একটা নর্মাল পনির প্রিপারেশন, তার মধ্যে বেশ প্রমিনেন্ট স্মোকি এসেন্স। এটা সম্ভব হয়েছে চারকোলের মধ্যে ঘি দেওয়ার জন্য। সেই যে স্মোকটা তৈরি হয়েছে, তার মধ্যে খাবারটাকে রাখা হয়েছিল। বিউটিফুল, সাচ আ বিউটিফুল প্রিপারেশন।
মশলা চিকেন হচ্ছে পারফেক্ট মাখো মাখো চিকেন, যেটা একমাত্র রুটির সাথেই ভালো লাগে। তাই জন্য আমার কিন্তু এইটা ফাটাফাটি লাগলো। শেষ পাতে চলে আসলো টেবিলে ওড়িশার রসগোল্লা। এইবার ওড়িশার রসগোল্লা ভালো না পশ্চিমবঙ্গের রসগোল্লা ভালো, আপনি যদি দুটো জায়গার রসগোল্লা খেয়ে থাকেন, একদম নিরপেক্ষ হয়ে আপনাকে কমেন্টে জানান কোথাকার রসগোল্লা আপনার ভালো লেগেছে। কিন্তু নিরপেক্ষ হয়ে, কিন্তু বায়াসড হয়ে বলবেন না। চুপি চুপি একটা কথা বলি, আমার কিন্তু কলকাতার রসগোল্লা বেশি ভালো লাগে, তুই যেন জানতে না পারে। রসগোল্লা খেয়ে আজকের দিনটা শেষ করছি। জেপি বলেছে কালকে সকালে আমাদের জন্য নাকি অনেক সারপ্রাইজ আছে। কি আছে বলেনি, কারণ তাহলে সারপ্রাইজটা থাকবে না। সো আই এম অলসো ওয়েটিং ফর ইট। এবার প্ল্যান হচ্ছে রসগোল্লা খাওয়া হয়ে গেলে ছাদে গিয়ে পূর্ণিমার চাঁদের আলোতে কিছুক্ষণ সময় কাটাবো, মানে ছাদটা একটু পায়চারি দেবো। ওই যে সত্যজিৎ রায় ফেলুদার একটা গল্পে বলেছিলেন, আফটার ডিনার ওয়াক আ মাইল। কোন গল্প মনে আছে? যদি মনে পড়ে তাহলে কমেন্ট সেকশনে জানান। আজকের দিন শুরু করছি গজলক্ষ্মী প্যালেসের ছাদ থেকে। ছাদ থেকে কপিলাস ফরেস্টের অসাধারণ ভিউ পাওয়া যায়, আর ফরেস্টের পেছনেই হচ্ছে মেঘা পাহাড়, আর মেঘা পাহাড়ের পেছন থেকে এক অপূর্ব ভোরের সূর্যোদয়ের সাক্ষী হচ্ছে। গজলক্ষ্মী প্যালেসের ছাদ ইটসেলফ ইজ অ্যান অ্যাট্রাকশন। আমি পূর্ণিমার সময় এসেছি। পূর্ণিমার চাঁদের আলোতে গতকাল রাত্রে এই ছাদ পুরো ঝলমল করছিল। অনেকটা সময় আমি ছাদে কাটিয়েছি, কিচ্ছু করছিলাম না, চুপচাপ বসেছিলাম, চাঁদের আলোটাকে অনুভব করছিলাম, আর গান শুনছিলাম, আর অডিও স্টোরি শুনছিলাম। এক অদ্ভুত এক্সপিরিয়েন্স। আপনারা যখন আসবেন এই পূর্ণিমার টাইমটা যদি প্ল্যান করে আসতে পারেন, আশা করি নিরাশ হবেন না। সকাল সকাল জিপ নিয়ে বেরিয়ে পড়েছি সাফারিতে, আর আজকে আমাদের সারথি হচ্ছেন স্বয়ং কুমার সাহেব। আমরা জিপ নিয়ে একবার এস্টেটের জঙ্গলটা ঘুরে দেখব। জঙ্গলের ভেতর একদম মাঝখানে এক বিশাল বড় পুকুর, আর দূরে দেখতে পাচ্ছি এক পাল হাতি জলে স্নান করছে। বেশিক্ষণ দাঁড়ানো গেল না, ওদের প্রাইভেসিকে আমরা হ্যাম্পার করতে চাই না। পশু হলে কি হবে, ওদেরও তো প্রাইভেসি আছে। আমি এখন জঙ্গলে যে সেকশনটা দিয়ে হাঁটছি, আমার চারদিকে 100 বছরের পুরনো আম গাছ, আর ওপর থেকে এরকম সাইজের আম টপ টপ করে পড়ছে, যে মাথায় পড়ে তো প্রচন্ড লাগবে। এই আম বাঁদরদের খুব প্রিয়। এই আম মিষ্টি হয় না, মানে টক মিষ্টি, মানে এখনো পাকেনি, তবে গন্ধ কিন্তু অসাধারণ। আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা হাতি খেদা। এই জায়গাতে আমার দাদু বিফোর ইন্ডিপেন্ডেন্স ওরা ওয়াইল্ড এলিফেন্টসকে এনে উইথ দ্য টেমড পোষা হাতিকে নিয়ে এখানে ঢোকাতো, ওদিকে জল খাবার দিয়ে কিছুদিন শান্ত করে বের করে পোষা হাতি ওয়াইল্ড এলিফেন্টসকে টেম করতো। তো এই জায়গাটা এখন একটু রুটস বেড়ে গেছে, কিন্তু এটার নাম আছে হাতি খেদা, টু ক্যাচ দ্য ওয়াইল্ড এলিফেন্টস অ্যান্ড টু টেম দ্যাম। আমি এখন জঙ্গলে যে সেকশনটা দিয়ে হাঁটছি, এখান দিয়ে কিন্তু সাধারণ মানুষ হাঁটাচলা করতে পারে না, কারণ এটা হচ্ছে হাতি চলার পথ। আমি সাহস করে আসতে পেরেছি কারণ আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন স্বয়ং কুমার সাহেব, আর যার কাঁধে রয়েছে লাইসেন্সড গান। এখানে দেখছি চলতে চলতে মাটিতে হাতির পায়ের ছাপ। এই দেখুন সবাই, এটা হচ্ছে একটা শাল গাছ আমার জঙ্গল মাঝখানে।
কিছুদিন আগে ফরেস্ট ডিপার্টমেন্ট একটা বুল টাস্কার এলিফেন্টকে তাড়াতাড়ি করছিল, ও দেখলো অত তাড়াতাড়ি করছে, এই গাছটাকে মুড়িয়ে এখানে ফেলে দিয়েছে, ব্লকিং দ্য রোড ফর দ্য এলিফেন্ট অ্যান্ড দ্য কার্স টু কান্ট চেজ দ্য এলিফেন্ট। এটা করে তারপরে আমাকে 2 দিন লাগলো এই গাছটা কেটে রাস্তাটা ক্লিয়ার করলাম, তারপরে ফরেস্ট ডিপার্টমেন্ট এসে চেজ করে ওই বুলটাকে এখান থেকে বের করে দিল। শুনলেন তো জেপির গল্প, একটা হাতি কতটা চালাক হতে পারে। যখন তাড়া খেয়েছে, এই শাল গাছ উপড়ে দিয়ে রাস্তা ব্লক করেছে নিজেকে বাঁচানোর জন্য। রয়্যাল বেঙ্গল রহস্য শুটিংটা এখানে হয়েছিল বাই সন্দীপ রে 2010-এ। 21 দিনের শুটিং এখানে হয়েছিল। সব্যসাচী বিং এ গুড ক্যামেরাম্যান অ্যান্ড ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্ট প্রচুর এখানে জন্তু জানোয়ারের ছবি নিয়েছিলেন। 200-র কাছাকাছি এখানে ক্রু মেম্বার্স ছিলেন। লোকেশনও ভালো ছিল, অ্যান্ড ভালো করে শুটিং হয়ে ওই শুটিংয়ের পর অত আমি পেয়েছি, বাঙালি লোক এখানে দেখতে আসে কোনখানে এই শুটিংগুলো হয়েছে। সো উই ওয়ার অলসো থ্রিল্ড টু সি সব্যসাচী and the film of Feluda. সকালে জঙ্গলে হাঁটাচলা করে পেয়েছে প্রচন্ড খিদে। গজলক্ষ্মী প্যালেসে ফিরে এসে দেখি আমাদের জন্য ব্রেকফাস্ট প্লেট পুরো রেডি। ব্রেকফাস্টে প্রথমে টেবিলে চলে আসলো ব্রেড রোল। ব্রেডের ভেতরে আলুর পুর দিয়ে তারপর এটাকে ডিপ ফ্রাই করা হয়েছে। তবে গেম চেঞ্জার হলো ভেতরে দেওয়া হয়েছে পুদিনা পাতা, তাই প্রত্যেক বাইটে একটা সাটল ফ্রেশনেস। আমার কিন্তু খুব ভালো লাগছে। এরকম ব্রেড পাকোড়া বা ব্রেড রোল আগে খেয়েছি, পুদিনা পাতা দেওয়া খাইনি, ধনে পাতা দেওয়া খেয়েছিলাম। টেবিলে যে হানিটা আছে এটা কিন্তু অর্গানিক হানি। অর্গানিক হানি বলতে এখানকার জঙ্গলে গাছে গাছে যে মৌচাক হয়, সেই মৌচাক থেকে এক্সট্র্যাক্ট করা হানি। যাই বলুন, অর্গানিক হানির স্বাদ, থিকনেস, টেক্সচার অসাধারণ। ফ্লেভারটা যা লাগছে না খেতে, তো এমনি এমনি খাচ্ছি। ব্রেকফাস্টে এগস হচ্ছে মেড টু অর্ডার, মানে আপনি যেরকম ডিমের প্রিপারেশন চান, সানি সাইড আপ হোক বা ফুল বয়েলড, হাফ বয়েলড, মশলা অমলেট বা প্লেন অমলেট, স্ক্র্যাম্বলড এগস, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি বললে আপনার জন্য প্রিপেয়ার করে দেওয়া হবে। আর ফাইনালি সাম ফ্রুটস। একটা অসাধারণ ব্রেকফাস্টের পরে এরকম 1 কাপ স্ট্রং ব্ল্যাক কফি হলে কিন্তু পুরো জমে যায়। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্যালেসের ব্যাক সাইড। এখান থেকে প্যালেসের পেছনের জঙ্গলটা দারুণ দেখা যায়। আর যদি মনে পড়ে আপনাদের, রয়্যাল বেঙ্গল রহস্য সিনেমায় রাতের শটগুলো কিন্তু এই জঙ্গলেই শ্যুট করা হয়েছিল। যখন এখান থেকে লোকে বেরিয়ে গুপ্তধনের সন্ধানে যাচ্ছে আর ফেলুদার জন্না থেকে দেখছে, ওটা কিন্তু এইখান থেকেই করা হয়েছিল। Namaskar. Hello, this is Navneeta Singh Deo from Gajlakshmi Palace. I'm married in Dhenkanal royal family and I come from Mewar, Udaipur. My roots are from Chittorgarh. And my motto was like, introducing tourism in Orissa. So we started this Heritage Palace homestay in 2010. And I want every tourist to come and experience this kind of tourism, what we offer. Then the natural, the authentic, that 100 years ago how people used to stay, it's all same. And we are the pioneers of starting heritage tourism in Orissa. And I'm very thankful. Looking forward to host you all. আমি যে গ্রাফিক টি শার্টগুলো পরি, এই নিয়ে আপনাদের প্রচুর এনকোয়ারি আসে। টি শার্টের ম্যানুফ্যাকচারার বংমেড তাদের নতুন কালেকশন আমাকে পাঠিয়ে দিয়েছে। যদি এরকম টি শার্ট কিনতে হয় তাহলে বংমেডের ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গোলাপ খাস আম বাগান। চেষ্টা করছি গাছ থেকে আম পাড়ার। যদি আম পাড়তে পারি
তাহলে এখানেই চেখে দেখবো এখানকার আমের স্বাদ কেমন। পড়েছে মনে হচ্ছে, গিয়ে দেখছি। পেয়েছি একটা পাকা গোলাপ খাস আম। এইখানে বলা হয় সুন্দরী আম। এবার চেখে দেখবো সুন্দরী আম কতটা মিষ্টি। চিনির মতো মিষ্টি, ব্যাপক ব্যাপক, একদম রিয়েল অ্যাডভেঞ্চার। জঙ্গলে আম পাচ্ছি, আম খাচ্ছি, আম পাচ্ছি, কেউ বকছে না, কিছু বলছে না, মানে ব্যাপক। সুপারব। এখানে সামনে ল্যাংড়ামেরও বাগান আছে, ওখানটা যাবো এরপর, দেখি কিছু পাই কিনা। আমি এখন ল্যাংড়া আমের গাছের সন্ধানে। আমি সামনে বেগুনফালি দেখতে পাচ্ছি, কিন্তু বেগুনফালি আম আমার ভালো লাগে না, তাই চেষ্টা করব না। তবে ল্যাংড়া আম যদি পাই তাহলে কিন্তু মন্দ হয় না। মনে হয় একটা দেখতে পাচ্ছি, চলুন আপনাদের নিয়ে যাই। পেয়েছি একটা বিকট সাইজের ল্যাংড়া আম, তবে এটা কিন্তু খুব একটা পাকেনি। মানে পাকবে, আর যদি কদিন রাখতাম নিশ্চয়ই পাকতো। এটাকে খাওয়া যাবে না, শক্ত, মানে কামড়ে খাওয়া যাবে না, কাটতে হবে। তবে গন্ধটা কেমন জানেন তো? আমরা যে পালস লজেন্স খাই না, একদম সেরকম গন্ধ, অসাধারণ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্যালেসের ড্রয়িং কাম ট্রফি রুম। সন্দীপ রায়ের রয়্যাল বেঙ্গল রহস্য সিনেমার বেশ কটা সিন এইখানে শুট করা হয়েছিল। আর এই ট্রফি রুমের ক্রাউন জুয়েল হচ্ছে এই বাঘের ছাল। এই বাঘের ছালও রয়্যাল বেঙ্গল রহস্য সিনেমায় ফিচার করা হয়েছিল। আর এই বাঘকে মেরেছিলেন কুমার সাহেবের বাবা। আর এখানে যে গুলি দিয়ে মারা হয়েছিল সেই গুলিটাও রাখা আছে। তবে এই বাঘ মারার পেছনের পুরো গল্পটা কুমার সাহেব নিজের মুখে আমাদের জানাবেন। এখানে যেটা দেখছেন, দিস ইজ দ্য ম্যানিটার টাইগার অফ কোরাপুট রায়গড়া। এটা বাবা মেরেছেন। দিস ইজ দ্য থার্ড ম্যানিটার শট বাই হিম। লাইসেন্স গভর্নমেন্ট দিয়েছিল। এটা 72টা মানুষ খেয়েছিল, তারপরে ম্যানিটার ডিক্লেয়ার হলো। তারপরে বাবা যখন লাইসেন্সটা পেলেন ফ্রম গভর্নমেন্ট অফ ওড়িশা, উনি একটা কন্ডিশন করলেন, যতটা আমি বাঘ মেরেছি ম্যানিটার, একটাও ট্রফি পাইনি, যদি ট্রফিটা আমাকে দেওয়া যাবে তাহলে আমি নিশ্চয়ই যাব এটাকে মারতে। 2-3 জনে গেলেন এখান থেকে কোরাপুট, বর্ডারিং অন্ধ্রপ্রদেশ। ওখানে গিয়ে দেখলেন এই বাঘটা একটা বড় বুলকে আধমারা করে রেখেছে। আর ওদের একটা ল্যান্ডমার্ক গিয়েছিল কি ওর গলায় একটা নেকলেস আছে, গার্ল্যান্ড, ওইটা হচ্ছে ম্যানিটার। তো কেন ওই নেকলেসটা আর ও গার্ল্যান্ডটা কীরকম এলো, ওটা পরে বুঝতে পারলো কি এর একটা নুজে ফেসে গেছিলো, যেটা ছিল গ্রামের আদিবাসীরা লাগিয়েছিল ফর ওয়াইল্ড বোজ অ্যান্ড ডিয়ার্স। এই ফেসে গিয়ে ওটাকে আয়রন রডটাকে কেটে জঙ্গলে ঢুকে গেছিলো। ইট কুড ওপেন ইজ জ। ওই জন্যে বড় অ্যানিমালসকে কিল করতে পারতো না। এই খালি হিউম্যান বিংসের ব্লাড একবার টেস্ট করলো, হিউম্যান বিংস ইজি প্রে, ওটাকে মারলো। তারপরে ওর গার্ল্যান্ডটা কীরকম হলো, ও যখন ওই নুজটাকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকছে, চারিদিকে পাতা ফুল লেগেছিল। তো গ্রামের লোক এটাকে ভাবলেন কি মা দুর্গার প্রতিনিধি, গলায় একটা হার আছে, ফুলের হার। তো ওরা বাঘটাকে দেখে সবসময় প্রণাম করতে বসে যান, তখন বাঘটা গিয়ে ওদিকে খায়। তো ওইটা করে করে বাবা 2-3 দিন পরে ওটাকে গিয়ে ওখানে মেরে তারপরে ওখানে প্রসেসন করে ওখানে নিয়ে এলেন ঢেঙ্কানাল উইথ দ্য হেল্প অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। এখান থেকে নিয়ে কলকাতা গিয়ে ওটাকে ট্যানিং করে এখনও রাখানো আছে এখানে ইন দ্য শোকেস। আপনার যেটা আগে বলেছিলাম, জেপি উড়িয়া আর জেপি স্ত্রী নবনীতা রাজস্থানী, তাই এই প্যালেসের খাবারে আপনি উড়িয়া রাজস্থানী খাবারের অসম্ভব সুন্দর মেলবন্ধন পাবেন। গতকালের লাঞ্চে ছিল উড়িয়া কুজিন, আর আজকের লাঞ্চে আছে রাজস্থানী ডেলিকেসি। আজকের রাজস্থানী লাঞ্চ মেনুতে আছে ডাল, বাটি, লাল মাছ আর চুরমা। বাটি হচ্ছে আটার ডো, যেটা ঘি দিয়ে এবার সেঁকা হয়। এবার খাবার নিয়ম হচ্ছে আপনাকে এটাকে ভেঙে তার উপরে ডাল দিয়ে বা মাংস দিয়ে খেতে হবে।
রাজস্থানি খাবার কিন্তু ঘি দিয়ে তৈরি হয়, তাই ঘিয়ের ফ্লেভারটা প্রমিনেন্ট। আর ডালটা হচ্ছে 5 মিশালির ডাল, এরা বলে পঞ্চরত্ন ডাল। 5 রকমের ডাল থাকে যেটা মিক্স করে এই ডাল রান্না করা হয়। ডালের ফ্লেভার যেরকম ডাল খেতে হয় ঠিক সেরকমই, অনেকটা ডাল মাখানির মতো। এর মধ্যে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, ধনেপাতা দিয়ে রান্না করা, বেশ ভালোই লাগছে কিন্তু খেতে। যেরকম ভেজিটেরিয়ানরা ডাল বাটি পছন্দ করে, রাজস্থানী রয়্যাল ফ্যামিলিরা মাছ বাটি পছন্দ করে। সেখানে ডালের জায়গায় লাল মাছ থাকে। মাংস এত সুন্দর সেদ্ধ হয়েছে বা রান্না হয়েছে, মানে এত সুন্দরভাবে স্লো কুক করেছে, হাত দেওয়ার সাথে মাংস খুলে আসছে, মানে মিট ইজ লিটারালি ফলিং অফ দ্য বোন। তুলোর মতো নরম মাংস। লাল মাছ হচ্ছে মাংস, পেঁয়াজ, দই এসব দিয়ে রান্না করা হয়, কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হলো মাথানিয়া মির্চ, যেটা রাজস্থানের মাথানিয়া গ্রামে একমাত্র পাওয়া যায়। মাথানিয়া মির্চের ইউনিকনেস হলো যে কোনো খাবারে একটা অদ্ভুত সুন্দর লাল রং দেবে, ঝাল হবে না, অনেকটা কাশ্মীরি লাল মির্চের মতো। আরও একটা জিনিস, লাল মাছ কিন্তু ঘি দিয়ে রান্না করা হয়। এখানে কিন্তু তেল ব্যবহার করা হয়, সর্ষের তেল খুব অল্প পরিমাণে, তবে ঘিয়ের প্রপোর্শনটা অনেক বেশি। সবশেষে মিষ্টি মুখে রাজস্থানী সুইট ডিশ চুরমা। চুরমা বানানোর নিয়ম হচ্ছে বাটিকে ক্রাশ করে তার মধ্যে কাজু, কিশমিশ আর চিনি দিয়ে ঘিতে ঝুরঝুরে করে ভাজা হয়। একটা অসম্ভব সুন্দর লাঞ্চ আজকে খেলাম, সারা জীবন মনে থাকবে। এবার বলি আপনাদের এই প্রপার্টিতে থাকার খরচা কেমন। দুজনের জন্য রুম ট্যারিফ পড়বে 12,000 থেকে 14,000, যার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুডেড। তার সঙ্গে জঙ্গল ওয়াক, ওয়াচ টাওয়ার এক্সপিরিয়েন্স বা যে কোনো অ্যানিমাল সাইটিং, মানে এই প্রপার্টির বাউন্ডারির মধ্যে যা যা অ্যাক্টিভিটিস আছে সব কিছু ইনক্লুডেড। এই প্রপার্টির বাইরে যদি আপনি কোনো অ্যাক্টিভিটি করেন সেটা কিন্তু আলাদা খরচা, সেটা অবভিয়াসলি প্রপার্টি থেকে বললে ওরা অ্যারেঞ্জ করে দেবে। শুধু একটাই রেকমেন্ডেশন, জীবনে একবার হলেও এখানে এসে থেকে দেখবেন। অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স উইদিন দ্য ওয়াইল্ড লাইফ, উইদিন দ্য নেচার। অ্যাটলিস্ট 2 রাত্রি রেকমেন্ডেড। এইবার বলুন কেমন লাগলো আজকের কন্টেন্ট। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশনই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে। আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন, তাহলেই তো এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্ট বানাতে এনকারেজমেন্ট পাবো। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।